কি জানো, শুধু বরফ গলে বরফের শক্তিতেই বিশাল পাহাড় কেটে উপত্যকা তৈরি হতে পারে। এই ক্লাসে আমরা বিস্তারিত জানবো কিভাবে হিমবাহ গলে বা বরফ গলে পাহাড়ের মতো প্রকাণ্ড শক্ত পাহাড়কে কেটে উপত্যকা তৈরি করছে। এই ক্লাসে আমরা সেটা বিস্তারিত ভাবে জানবো। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। দিস ক্লাস উই উইল ডিসকাস জিওগ্রাফি। মাধ্যমিকের ক্যান্ডিডেট বা মাধ্যমিকে প্রায় এই লেসন থেকে ছোট বড় এমসিকিউ সব ধরনের প্রশ্ন আসে, তাই ভিডিওটি বা ক্লাসটি খুব মনোযোগ সহকারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো। আজকে ক্লাসের টপিক হচ্ছে কি, হিমবাহ বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। অর্থাৎ হিমবাহ যে গলে মেল্ট হয়ে নিচের দিকে বা ঢালুর দিকে প্রভাবিত হয়, সেই সময় কিভাবে পাথরকে ক্ষয় করে বা পৃথিবীর অন্যান্য অংশকে ক্ষয় করে পৃথিবীর ভূমির রূপ পরিবর্তন করছে, সেটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত শিখবো, বিস্তারিত পড়বো। মনোযোগ সহকারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো। প্রথমত হচ্ছে হিমবাহের কাজ। আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম যে নদীর বিভিন্ন কাজ দ্বারা ভূমির সৃষ্টিরূপ বা ভূমির গঠন। নদী বহন করে নিয়ে যাচ্ছে, কোনো জিনিসকে ক্ষয় করে নিয়ে যাচ্ছে এবং এক জায়গাতে গিয়ে সেটি সঞ্চয় করছে। তো যেখান থেকে ক্ষয় করে নিয়ে আসছে সেখানে ভূমির আকৃতি পরিবর্তন হচ্ছে, এবং যে জায়গায় গিয়ে সঞ্চয় হচ্ছে সেই জায়গায় আবার ভূমির আকৃতি পরিবর্তন হচ্ছে। সেটা আমরা এর আগের ক্লাসে বা অন্য একটি ক্লাসে পড়েছিলাম, যে ক্লাসে নদীর বহনের দ্বারা বা নদীর বিভিন্ন কাজে সৃষ্ট ভূমিরূপ। তোমরা চাইলে প্লেলিস্ট থেকে সেটা দেখতে পারো। এখনকার আমরা জানবো যে হিমবাহের যে কাজ বা হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা ভূমির সৃষ্টি বা ভূমির আকার আকৃতি পরিবর্তন। যেমন নদী বহনের তিনটি কাজ ছিল, ঠিক এই হিমবাহেরও তিনটি কাজ। প্রথমে হচ্ছে কি, হিমবাহের কাজ। যেমন নদীর তিনটি কাজ আমরা পড়েছিলাম, ঠিক তেমনি হিমবাহেরও তিনটি কাজ। একটা নম্বর হচ্ছে কি ক্ষয় কাজ, দুই নম্বর হচ্ছে কি বহন কাজ, এবং তিন নম্বর হচ্ছে কি সঞ্চয় কাজ। এই তো এখানে রয়েছে কি, এক নম্বরে ক্ষয় কাজ, দুই নম্বরে বহন কাজ, তিন নম্বরে সঞ্চয় কাজ। এবং দুই প্রকার ভূমির সৃষ্টি করে বা ভূমির রূপ পরিবর্তন করে বা নতুন রূপ করে। একটা হচ্ছে কি ক্ষয়জাত ভূমিরূপ, একটা হচ্ছে কি সঞ্চয়জাত ভূমিরূপ। ক্ষয়জাত ভূমিরূপ যেমন এখানে ক্ষয় কাজ, প্রথমে ক্ষয় কাজ যে রয়েছে, তো যেই জায়গাতে কোনো কিছু ক্ষয় হলো, ধরে নাও পৃথিবীতে বা তোমার বাড়ির পাশে একটা নালা বয়ে যাচ্ছে, ক্যানেল বয়ে যাচ্ছে, সেখানে আশেপাশে যে মাটিগুলি, সে ড্রেন বা নালার, তো সেই মাটিগুলি, কাঁচা মাটিগুলি কেটে যাচ্ছে, অর্থাৎ ক্ষয় হয়ে চলে যাচ্ছে। তো ওই জায়গাটা যে ক্ষয় হয়ে গেল, উদাহরণস্বরূপ এটা একটা ক্যানেল বইছে, ঠিক আছে, এটা একটা ক্যানেল বইছে। তো এই জায়গাটা তো সোজা ছিল, কিন্তু যখন জলের স্রোত বা জলের চাপ আসছে, তো এই জায়গাটাতে জলটা আটকে বা বেঁধে এই জায়গার মাটিটাকে খসিয়ে নিয়ে যাচ্ছে বা ক্ষয় করে নিয়ে যাচ্ছে, যার ফলে এরকম শেপ হয়ে গেছে। তাহলে কি, প্রথমে তো এই সোজা ছিল, পরবর্তীতে কি হলো, সেটা এরকম হয়ে গেল। তাহলে যে জায়গাটা ক্ষয় হলো, যে অংশটা ক্ষয় হলো, তার আকৃতির পরিবর্তন হলো। তাহলে সেটা কি হলো, ক্ষয় কাজ দ্বারা ভূমি সৃষ্টিরূপ। ঠিক আছে। এবার এই যে মাটিটা, ক্যানেলের দ্বারা মাটিটা বহন হয়ে গেল, বহন হয়ে চলে গেল, আবার কোনো এক জায়গা থেকে সেটা সঞ্চয় হয়ে গেল, ক্যানেলের মধ্যখানে সেটা সঞ্চয় হয়ে গেল। তাহলে এই যে এই জায়গাটা যে সঞ্চয় হলো মাটিটা বা ক্ষয়টা বা বয়ে বয়ে আসা যে পদার্থগুলি ক্ষয় যেখানে সঞ্চয় হলো, সেই জায়গাটারও কি হলো, ভূমির রূপ পরিবর্তন হয়ে গেল। তার জন্য বলছে কি, যে এই কাজের ফলে দুই রকমের ভূমি সৃষ্টি হয়। একটা হচ্ছে কি ক্ষয়জাত ভূমিরূপ, একটা হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপ। যেখান থেকে ক্ষয় করে নিয়ে আসলে সেখানকার ভূমিরূপ আলাদা হয়ে যায়, আবার যে জায়গাতে গিয়ে সঞ্চয় হচ্ছে সেই পদার্থগুলি, ক্ষয় হওয়া পদার্থগুলি, সেখানে সেই জায়গার ভূমির রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে আজকের আলোচনা। প্রথমে হচ্ছে কি হিমবাহ কি, প্রথমে হচ্ছে হিমবাহ কি। বহু বছর ধরে বা বহু সময় ধরে তুষারপাত যে হয় পাহাড়ি অঞ্চলে বহু বছর ধরে তুষারপাত হওয়ার ফলে এই তুষার বা এই বরফগুলি, এই তুষারগুলি আস্তে আস্তে জমাট বেঁধে যায়, এবং এই জমাট বেঁধে প্রকাণ্ড শক্ত হয়ে যায়, এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে তা মেল্ট হয়ে বা ক্ষয় হয়ে বা গলে গিয়ে সেটা নিচের দিকে প্রভাবিত হয়। সঙ্গে জল, বরফ গলে গিয়ে জল হয়, বা কিছু কিছু বরফের সঙ্গে বা বরফের টুকরোকে সঙ্গে করে নিয়ে নিচের দিকে বয়ে যায়। কারণ জলের ধর্ম হচ্ছে ঢালুর দিকে বয়ে যাওয়া। তো এখানে তুষারপাত কি থাকে, তুষারপাতে কি থাকছে, বরফ। সেই বরফ পড়ে পড়ে সেখানে জমাট বেঁধে বেঁধে প্রচুর প্রকাণ্ড
পাহাড়ের ওপরে আবার পাহাড় হয়ে যায়। উদাহরণ যদি আমরা দেখি, আমরা যদি ধরে নিলাম এটা হিমালয় পাহাড়, পর্বতমালা, ঠিক আছে, ধরে নিলাম এটা, ঠিক আছে, ধরতে কোনো অসুবিধা নেই, ধরে নিলাম, ঠিক আছে, আমরা ধরে নিলাম এটা পাহাড়। তো পাহাড়ের উপরে এরকম বরফের চাদর, তুষারের চাদর পড়ে রয়েছে, এগুলোকে বলে কি হিমবাহ। তো এই হিমবাহ হঠাৎ মেল্ট হতে শুরু করে কি জন্য? হয় সূর্যের তাপ বা আবহাওয়ার পরিবর্তনের কারণে বা আবহাওয়ার বিক্রিয়ার কারণে সেটা গলে গিয়ে বা মেল্ট হয়ে কি হতে থাকে, এই পাহাড়ের গা ঘেঁষে ক্যানেলের মতো বা ড্রেনের মতো সেখানে প্রবাহিত হতে থাকে, নিচের দিকে ঢালুর দিকে প্রবাহিত হয়ে থাকে। এটাকে আবার জিওগ্রাফির ভাষাতে এটাকে বরফের নদীও বলা হয়। ঠিক আছে, তো এই যে পাহাড়ের উপরে প্রকাণ্ড আকারের যে চাদর, বরফের চাদর রয়েছে, হিমবাহ ঠান্ডা চাদর, এটা কি বলে কি হিমবাহ বা গ্লেসিয়ার, কি বলে হিমবাহ বা গ্লেসিয়ার, যেটা বরফ জমাট বাঁধে পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় যে বরফ তুষারপাতের ফলে জমাট বাঁধে সেটাকে বলে গ্লেসিয়ার্স বা হিমবাহ। এবং এই হিমবাহ মেল্ট হয়ে যখন প্রবাহিত হয় এটাকে বলে বরফের নদী বা হিমবাহ। কি এটা হয়ে গেল, আমরা জেনে গেলাম হিমবাহ কি। এবার হচ্ছে কি, যে হিমবাহ হয়ে গেল, এবার হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ, অর্থাৎ প্রথমে আমরা পড়লাম কি যে দুই ধরনের ভূমিরূপ হবে। একটা হচ্ছে কি ক্ষয়জাত, যেখান থেকে বয়ে আসলো যা কিছু নিয়ে আসলো সেখানে ভূমিরূপ আলাদা হলো, সেখানে ক্ষয় হলো, এবং যে জায়গায় গিয়ে জমাট বাঁধবে বা যে জায়গায় গিয়ে সঞ্চয় হবে সেই পদার্থগুলি, যে পদার্থগুলি সঙ্গে বয়ে আসলো সেখানে ভূমিরূপ আলাদা হবে। তাহলে প্রথমে ডিসকাশন হচ্ছে কি হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ, অর্থাৎ যে জায়গাগুলি ক্ষয় হলো সেই জায়গাতে কি কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় এবং যে যে আকৃতিগুলি হয় সেই আকৃতিগুলিকে কি বলে সেটা আমরা জানবো। এক নম্বর হচ্ছে কি ক, ক হচ্ছে সার্ক, সার্ক ধরনের একটি ভূমি গঠন করে, ওখানে একটা চিহ্ন বা সেই আকৃতির একটা চিত্র বানাই। সার্ক কি হচ্ছে, যে মাটির মতো আকৃতি গর্ত, কোথায় মাটির মতো আকৃতি গর্ত? পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ায় যে গ্লেসিয়ার্স বা বরফ বা হিমবাহ রয়েছে সেই হিমবাহর মধ্যে এই হিমবাহ গলে গিয়ে সেখানে একটা বাটির আকৃতি রূপ ধারণ করে, বাটির আকৃতি হয় এবং সেখান থেকে গলে গিয়ে তা নিম্নের দিকে বা নিচের দিকে গড়িয়ে যায়। এই যে এখানে বাটি আকৃতি সাইজ হলো, বাটি আকৃতি, বাটির চিহ্নের মতো গর্ত হলো, এটা কি বলে কি সার্ক, এটাকে বলে কি সার্ক। অর্থাৎ হিমবাহের উপরে যে বাটির আকৃতি দিয়ে যে গর্ত হলো সেটাকে বলে সার্ক। ঠিক আছে, তারপরে হচ্ছে কি আরেট, আরেটটা কি, যে দুই সার্কের মাঝখানে ছুচালো উঁচু অংশ, দুই সার্কের মাঝখানে, দুই সার্কের মাঝখানে কি, এটা আমরা ধরে নিলাম পাহাড়, পাহাড়ের উপরে এটা হচ্ছে কি, এগুলো হয়ে গেল হিমবাহ। ঠিক আছে, এই হিমবাহ এখানে সার্ক হলো, অর্থাৎ বাটির মতো গর্ত। তো পাশাপাশি দুইটি যে বাটি, দুটি শার্ক, পাশাপাশি দুইটি শার্ক, এবং এই মধ্যখানে যে গ্লেসিয়ার্স চলে গেল, এই দুইটি শার্ক ক্ষয় হয়ে নিচের দিকে চলে আসলো, নিচের দিকে বসে গেল, এবং মধ্যখানে যেটা ছুচালো ছুরির মতো, ছুচালো ছুরির মতো যে বরফ বা যে হিমবাহ উপর দিকে উঠে গেল এটাকে বলে কি অ্যারেট, কি বলে সেটাকে অ্যারেট বা কি বলে অ্যারেট বলে। দুই সার্কের মাঝখানে ছুচালো উঁচু অংশ, দুই সার্কের মাঝখানে যে বরফ বা যে হিমবাহ উপর দিকে উঠে গেল সেটাকে বলে অ্যারেট। তারপর হচ্ছে কি পিরামিডের চূড়া, পিরামিড কি, আমরা জানি যে পিরামিড, মিশরের পিরামিড দেখতে কেমন, তিন কোণ ত্রিভুজ আকৃতি, ত্রিভুজের মতো। কি বলছে, কয়েকটি শার্ক একসাথে ক্ষয় হলে বা কয়েকটি শার্ক একসাথে ক্ষয় করলে মাঝখানে পিরামিড তৈরি হয়, সেটা কি বলে কি পিরামিড আকৃতির রূপ, পিরামিড আকৃতির রূপ বা পিরামিড আকৃতির রূপ ধারণ করে। কিভাবে, যখন অনেকগুলি শার্ক হলো, শার্ক মানে প্রথমে বললাম যে মাটির মতো গর্ত, সে বাটির মতো গর্ত অনেকগুলি হলো, অনেকগুলি বাটির মতো গর্ত হয়ে কি গর্ত হলো, বরফ বা তুষার বা হিমবাহ সেটা গলে গিয়ে জল হয়ে নিচের দিকে গড়িয়ে আসবে, এবং অনেকগুলি শার্ক বা অনেকগুলি বাটির মতো গর্ত হওয়ার ফলে সেখানে পিরামিডের রূপ ধারণ করলো, তাই সেখানে হয়ে গেল পিরামিডের চূড়া, পিরামিডের চূড়া বলে সেই অংশটিকে। তারপর হচ্ছে কি ইউ আকৃতির উপত্যকা, আমরা এর আগে পড়েছিলাম কি নদী যখন বয়ে যায় ক্ষয় করে নিয়ে যায় সেখানে ভি আকৃতি উপত্যকা, ভি আকৃতি বা ভি ভ্যালি, ভি ভ্যালি রূপ ধারণ করে, সেখানে ভি আকৃতির ভূমি রূপ ধারণ করে। কিন্তু এখানে হিমবাহ যখন ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষয় নিয়ে যাচ্ছে, সেখানে ইউ আকৃতি ভ্যালি গঠন করছে বা উপত্যকা, ইউ আকৃতি,
ইউ আকৃতির উপত্যকা গঠন করছে। কোন আকৃতি? ইউ আকৃতি উপত্যকা, উপত্যকা, ঠিক আছে, উপত্যকা। ভি আকৃতি উপত্যকা করে কি? নদী ক্ষয়জাতের ফলে, নদীর ক্ষয়ের ফলে এবং এই হিমবাহের ক্ষয়ের ফলে কিন্তু ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। তারপরে 3 নম্বর হচ্ছে কি? হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ। প্রথমে বললাম যে একটা হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ, একটা সঞ্চয়জাত। এই যে ক্ষয় করে নিয়ে এসে যখন ক্ষয় করলো, কি কি তৈরি করলো? সার্ক, অ্যারেট, পিরামিডের চূড়া এবং ইউ আকৃতির উপত্যকা। এবার এগুলো যে ক্ষয় হয়ে আসলো, এগুলো থেকে যে ক্ষয় করে নিয়ে আসলো এই পদার্থগুলি, যখন বরফ গলে গিয়ে, তুষার গলে গিয়ে, হিমবাহ গলে গিয়ে নিচের দিকে গড়িয়ে আসলো, তখন তার সঙ্গে কি নিয়ে আসলো? তার সঙ্গে আহ পাথর, তার সাথে বালি, পাথর এবং বরফ ক্ষয় হওয়া, মাটি, এসবগুলো ক্ষয় হয়ে আসলো। তো ক্ষয় হয়ে যে আসলো, সেগুলি সেখানে ক্ষয় হয়ে এক ধরনের ভূমি গঠন করলো। এবার এগুলি যে জমাট বাঁধবে, কোনো এক জায়গাতে সঞ্চয় হবে, সঞ্চিত থাকবে, সেই জায়গার ভূমিরূপ আলাদা হয়ে যাবে। কি কি ভূমিরূপ হচ্ছে? যেমন আমরা ওই প্রথমে বুঝালাম কি, যে ক্যানেল বয়ে যাচ্ছে তোমার বাড়ির পিছন দিয়ে, এবং সেখানে মাটি ক্ষয় করে এক জায়গায় কেটে নিয়ে আর এক জায়গায় গড়ে তুললো, তাহলে দুই জায়গারই ভূমির রূপের পরিবর্তন হলো। একটা হলো ক্ষয় জাতের ফলে, একটা হচ্ছে সঞ্চয় জাতের ফলে। এক জায়গাতে ক্ষয় করে নিয়ে গেল, সেই জন্য ভূমির আকৃতি পরিবর্তন হলো, এবং আর এক জায়গায় সেই ক্ষয় করার জিনিসগুলি জমা করলো, সেই জন্য সেখানে রূপ ধারণ আলাদা করলো। তাহলে আমরা এখন যে হিমবাহ ক্ষয় হয়ে আসলো, এক ধরনের ভূমিরূপ গঠন করলো, এবং এখন যে পদার্থগুলি বয়ে নিয়ে আসলো, সেই বয়ে নিয়ে আসা পদার্থগুলি যেখানে জমা করবে, সেখানে কি কি ধরনের ভূমিরূপ ধারণ করবে, সেটা আমরা এখন জানবো। 1 নম্বর হচ্ছে কি? মোরেন। 1 নম্বরে কি? মোরেন। মোরেন কি? হিমবাহ গলতে শুরু করলে সঙ্গে বহন করা পদার্থগুলি, কি কি পদার্থ বহনে আসে? প্রথমে বললাম গ্লেসিয়ার্স, অর্থাৎ বরফ। এবার পাহাড় ঘেঁষে আসছে, অর্থাৎ পাথর ক্ষয় হয়ে আসলো, পাথরের সাথে কি? বালি ক্ষয় হয়ে আসলো, এবং সামনে মাটি, বালি, পাথর, নুড়ি পাথর যা কিছু পেলো সবকিছু বহন করে নিয়ে আসলো। কোথা থেকে? পাহাড়ের চূড়া থেকে, উপর থেকে বরফ গলে গিয়ে, হিমবাহ গলে গিয়ে সেটা বহন করে সঙ্গে নিয়ে আসলো, ঠিক আছে। এবং সেই পদার্থগুলিকে বলে মোরেন। যে পদার্থগুলি হিমবাহের সাথে বয়ে আসলো, সেই পদার্থগুলিকে বলে কি? মোরেন। সেগুলি যেখানে জমাট বাঁধবে, সেই জায়গাটাকে বলে কি? মোরেন। এবং খ নাম্বার হচ্ছে কি? খ নম্বর কি হচ্ছে? ড্রামলিন। ড্রামলিন অর্থাৎ ডিম্বাকৃতি। ডিম্বাকৃতি একটি ভূমিরূপ গঠন করবে। ডিম্বাকৃতি, এই যে ডিম্বাকৃতি ভূমিরূপ বা একটি অংশ। কি বলছে? ডিম্বাকৃতি ছোট টিলা, ছোট একটি দ্বীপের মতো গঠন হবে। কিগুলো দিয়ে? মোরেন দিয়ে। কি মোরেন কাকে বলে? যেগুলি হিমবাহ গলে যাওয়ার ফলে যে পদার্থগুলি গলে বয়ে আসলো, বহন হয়ে আসলো, সেগুলিকে বলে মোরেন। এবং এই মোরেন গঠন করবে কি? ডিম্বাকৃতি টিলা। এবং এই ডিম্বাকৃতির টিলা গঠন করবে মোরেন দ্বারা, ঠিক আছে। তাহলে আমরা কুইক যদি রিভিশন জানি, বাস। এই যে হিমবাহ সঞ্চয়জাত ভূমিরূপ, এই দুটাই যেটা সঙ্গে আসছে সেটাকে বলে মোরেন, এবং এই মোরেন দ্বারা ডিম্বাকৃতি বা ডিমের মতো দেখতে একটি ছোট টিলা, টিলার মতো হচ্ছে। কি দ্বারা? হিমবাহ গলে আসা ক্ষয়ের ফলে যে পদার্থগুলি আসছে, সেগুলি দিয়ে একটা ডিম্বাকৃতি জমির টুকরা বা ছোট টিলা আবিষ্কৃত হচ্ছে, বা ডিম্বাকৃতি বা ডিমের আকৃতি নিয়ে ভূমিরূপ ধারণ করছে। এবার কুইক রিভিশন, যে ক্ষয়জাতের ফলে, হিমবাহ ক্ষয়জাতের ফলে কিরকম ভূমিরূপ হচ্ছে? 1 নম্বর হচ্ছে কি? সার্ক, অ্যারেট, ইউ আকৃতি উপত্যকা এবং পিরামিডের চূড়া। এবং সঞ্চয়জাত ভূমিরূপ দ্বারা কি হচ্ছে? একটা হচ্ছে কি? মোরেন, এবং একটা হচ্ছে ড্রামলিন। তাহলে এই ছিল আজকে বিস্তারিত আলোচনা। কি? যে হিমবাহর দ্বারা, হিমবাহ যে গলে যাচ্ছে, হিমবাহর দ্বারা সৃষ্ট বিভিন্ন ধরনের ভূমিরূপ, বা হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। হিমবাহের কাজ কি? হিমবাহের কাজ হচ্ছে 3টি। একটা হচ্ছে কি? বহন করা, একটা হচ্ছে ক্ষয় করা, একটা হচ্ছে সঞ্চয় করা। হিমবাহ কাকে বলে? যে বহু সময় ধরে পাহাড়ের উপরে বা পাহাড়ি অঞ্চলে তুষার পড়ে গিয়ে যেটা জমাট বেঁধে থাকে, সেটাকে বলে গ্লেসিয়ার্স বা হিমবাহ। এবং সময়ের পরিপ্রেক্ষিতে বা আবহাওয়ার পরিবর্তনের কারণে সেটা মেল্ট হয়ে গলে গিয়ে যখন নিচের দিকে বয়ে আসে, বহনের ফলে অনেকগুলি জিনিস সেখান থেকে ক্ষয় করে নিয়ে আসে, যেমন নুড়ি পাথর, বালি, পাথর, নুড়ি পাথর, এই সমস্তগুলি ক্ষয় করে সেখানকার ভূমির আকৃতি আলাদা করে, এবং এক জায়গাতে বা নিচে বা সমতলে এসে সেই পদার্থগুলি গড়িয়ে আসা বা বয়ে আসা পদার্থগুলি এক জায়গাতে জমাট করে। এই জমাট হওয়া পদার্থগুলিকে বলে মোরেন, এবং ডিম্বাকৃতির মতো একটি ছোট টিলা আবিষ্কার করে সমতলে এসে হিমবাহ গলে গিয়ে। তাহলে এটাই ছিল আজকে
পূর্ণাঙ্গ আলোচনা। মাধ্যমিকে এই লেসন থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, শর্ট প্রশ্ন, এমসিকিউ। তাই তোমরা এই অধ্যায়টি থেকে যা শিখলে সেটা নোট তৈরি করো এবং সঞ্চয় করে রাখো, এবং সময় মতো তা নিয়ে তোমরা পর্যবেক্ষণ করো, আলোচনা করো এবং সেটা মেমোরাইজ করে পরীক্ষার ভালো রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করবে।